মেহরাজ ভাইয়ের আসার কথা কাল, তবে আজ কল করলো কেন? আজই চলে এসছে। এখন কি নিচে নেমে দেখা করতে বলবে? মনের মধ্যে প্রশ্নগুলো উকি মারতেই তীব্র অস্থিরতা অনুভব হলো। অপ্রত্যাশিত কিংবা প্রত্যাশিত সাক্ষাতের পূর্বাভাস শ্বাস ঘন হলো। পর মুহূর্তে নিজেকে সামলে স্বাভাবিক করলো। মোবাইলটা হাতে নিয়ে জানালার পাশে দাঁড়ানো। মুহূর্তেই শীতল হাওয়া ছুঁয়ে দিল তাকে। কল রিসিভ করেই গলা ঝেড়ে সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম মেহরাজ ভাই। মেহেরাজ সালামের উত্তর দিল। বিনিময়ে উদ্ভট এক প্রশ্ন করে বসল। আচ্ছা, আপনি দিয়েছিলেন আঙ্কেল। যদি অবাক হলো এমন প্রশ্নে, সঙ্গে সঙ্গে কপাল কুঁচকে গেল তার। এভাবে অপ্রত্যাশিতভাবে কল করে শাড়ি আছে কিনা জিজ্ঞেস করাটা অযৌক্তিক বোধ হলো। অস্ফুট স্বরেই বলল, কানে শুনিস না, শাড়ি আছে তোর কাছে? ফের একই প্রশ্নেই জ্যোতির কপালে ভাঁজ মিলে গেল। শাড়ি তেমন একটা পরা হয়নি তার, বলা যায় এক আধবার ছাড়া সে শাড়ি পরেনি। এমনকি মেহেরাজের সাথে বিয়েটাও তার সালোয়ার কামিজ পরেই সম্পন্ন হয়েছিল। তবে মেহেরাজদের বাসায় থাকাকালীন সময়ে মেহেরাজ মেহুর সাহায্য নিয়ে তাকে কয়েকটা শাড়ি কিনে দিয়েছিল। এমনকি মেহেরাজ যে দুইবার এখানে এসে তার সাথে দেখা করে গিয়েছিল, সেই দুইবারও তার জন্য শাড়ি উপহার এনেছিল। সেই শাড়িগুলো কখনো পরা না হলেও সযত্নে নিজের কাছেই রেখেছে। তবুও মেহেরাজের প্রশ্নটা অযৌক্তিক বোধ হলো। মেহেরাজ কি ভেবেছে তার দেওয়া শাড়িগুলো যদি ফেলে দিবে? যদি শ্বাস ছেড়ে উত্তর দিল, ওসব রেখেছিস? ফেলে দেওয়ার কথা ছিল নাকি মেহরাজ ভাই? ফেলে দিলেও দিতে পারিস। আজ তো এক মানুষকেই ফেলে দিয়েছিস, শাড়িতে অতি ক্ষুদ্র বিষয়। আস্ত মানব আপনি? জানা নেই? আমি খুব তুচ্ছ মানবী মেহরাজ ভাই। আপনার মতো মানবকে ফেলে দেওয়ার মতো যোগ্যতা আমার হয়ে ওঠেনি। তোর জীবনে কোথাও রাখিস নি? রাখার কথা ছিল কি? ছিল না বলছিস? না, যে অন্যের তাকে আমার জীবনে রাখার কথা তো থাকতে পারে না মেহরাজ ভাই। বাদ দিন সেসব, কিছু বলবেন? রাতে রওনা দিচ্ছি, কাল সকালে কল করা মাত্রই দেখা করতে আসবি। দেরি করলে দেখা না করে চলে আসবো। আচ্ছা। ওখানে কি ছেলে মেয়ে বাসা ভাড়া চাইলে ভাড়া দিবে বাসা? এমন উদ্ভট প্রশ্নে আবারও অবাক হলো জ্যোতি। ভ্রু কুঁচকে নিয়ে বলল, মানে? বাসা খুঁজবো কাল এক বন্ধুর জন্য। এখন তোকে আর আমাকে দেখে প্রেমিক প্রেমিকা লাগবে কি বাসা ভাড়া দিবে? বুঝলাম না। গচ্ছক হাজব্যান্ড ওয়াইফ ছাড়া এমনি দুটো ছেলে মেয়েকে বাসা ভাড়া দেবে? বাসা তো আপনার বন্ধুর জন্য খুঁজবেন। কিন্তু ও তো যাবে না। তুই যেহেতু ওখানে থাকিস এত বছর, তোকে নিয়ে খুঁজবো। আমাকে নিয়ে? হ্যাঁ, আসার সময় শাড়ি পরে আসবি, একদম দেখতে যাতে পারফেক্ট বউ লাগে। তাহলে হাজব্যান্ড ওয়াইফ দেখা মাত্রই বাড়িওয়ালা বাসা ভাড়া দিয়ে দেবে। মনে করে শাড়ি পরেই আসবি। শেষের কথাটুকু আদেশের সুরে বলেই মেহেরাজ কল কাটল। আর যদি চুপ থেকে মোবাইলের স্ক্রিনে তাকিয়ে থাকল। মেহেরাজের সবগুলো কথাই যেন তার বোধগম্য হলো না। বন্ধুর জন্য বাসা, তার বন্ধু না খুঁজে তাকে কেন খুঁজতে হবে? তাও আবার বউ নিয়ে, কি আশ্চর্য! অনেক রাত হওয়া সত্ত্বেও মেহু ঘুমালো না। মোবাইলের স্ক্রিনে স্পষ্ট ভাসছে সাইদের মেসেজ। এই পর্যন্ত বহুবার সাইদ মেসেজ দিয়েছে তাকে, তবে একবারও রিপ্লাই দেয়নি সে, শুধু সিন করে রেখে দেয়। এবারও ব্যতিক্রম হলো না, সাইদের মেসেজটা সিন করেই রেখে দিল সে। অথচ একটা সময় এই লোকটাই একটা মেসেজের জন্য ছটফট করত সে। এই লোকটার সাথে কথা বলার জন্য রাতভর অপেক্ষা করত। নাবিলার মতো তার কাছেও তখন মনে হতো সাইদ ভাই মানেই আগুন, সাইদ ভাই মানেই অন্য কিছু। তখনকার মেহু বোকা ছিল, নরম মনের সরল মেয়ে ছিল। কিন্তু এই সহজ সরল মেয়েটা একটা সময় পর সাইদ নামক মানুষটার থেকে মুখ সরিয়ে নিল কঠোরভাবে। কারণটা আধুনিকতার যুগে খুবই সামান্য হলেও মেহুর কাছে নিল ঘোর অন্যায়। নাবিলা আর সামান্তার কাছে বরাবরই সে শুনেছিল সাইদের অনেক মেয়ের সাথেই মেলামেশা, অনেক মেয়েকেই সে কথার জালে বশ করে ফেলতে পারে। সাইদ অনেক মেয়েকে জড়িয়ে ধরেছে, চুমু খেয়েছে, এসবও অজানা ছিল না। তবুও মেহু তখন মনে প্রাণে বিশ্বাস করত সাইদ এসব করতে পারে না। আড়ালে কোথাও না কোথাও সাইদ নামক মানুষটার প্রতি তার ব্যাপক বিশ্বাস। কিন্তু একটা সময় পরে সে বিশ্বাস ভেঙে গেল। সেদিন নিজের চোখের সামনেই সাইদকে দেখা গেল অন্য একটা মেয়েকে চুমু খেতে। অসহনীয় যন্ত্রণায় ছটপট করে সেদিন ঘরে এসে কান্না করছিল। তার মাসখানেক পরেই একদিন সাইদের সম্মুখীন হয়ে বলে বসেছিল, সাইদ ভাইয়া,
আপনাকে আমি এতটা খারাপ ভাবিনি। আমি ভেবেছিলাম আপনি ফ্ল্যাট পর্যন্তই আছেন, কিন্তু আপনি এতটা জঘন্য, এতটা আমি ভাবিনি সাইদ ভাইয়া। সাইদ সেদিন হেসেছিল। আগে থেকেই এই মেয়েটার আচার আচরণ দেখে বুঝে গিয়েছিল মেয়েটা তার প্রতি দুর্বল। শুধু দুর্বল নয়, চরম প্রকারে দুর্বল। সেদিন তো আরো পাকাপোক্তভাবেই বুঝতে পেরেছিল তা। আলতো ঝুঁকে প্রশ্ন করেছিল, কি ভাবনি? আপনি সেদিন মেয়েটাকে লিপ কিস। বাকিটুকু না বলেই থেমে গিয়েছিল মেহু। চোখ জোড়া বেয়ে টলমলে পানি গড়িয়ে পড়ছিল। সাইদ কিছুক্ষণ সেই চোখের পানিতে তাকিয়েছিল, তারপর কি বুঝি মেহুর কপালে চুমু ছুঁয়ে দিয়েছিল। অস্ফুট স্বরে বলে উঠেছিল, সেই দিন সেদিনকার ছোঁয়ার কামুক ছিলাম, সুযোগ পেয়ে লুফিয়ে নেওয়ার ব্যক্তি ছিলাম। আজকে ছোঁয়া কষ্ট আগলানোর যত্ন আছে, অশ্রু মোছার আবেদন আছে, অনুভব। সাইদ বাকিটুকু সম্পন্ন করার সুযোগ দেয়নি মেহু। তার আগেই মেহু ঠেলে দিয়েছিল তাকে, ছিটকে সরে গিয়েছিল অন্য প্রান্তে। দৃঢ় গলায় বলেছিল, আপনার সাহস কি করে হলো ওই ঠোঁটে আমার ছোঁয়ার? ছি সাইদ ভাইয়া। এতটুকুই। তারপর আর সাইদের প্রতি দুর্বলতা প্রকাশ করেনি মেহু। সাইদ নামক লোকটার দিকে সেদিন থেকেই তীব্র অবহেলা ঠেলে দিয়েছে সে। মেহু তপ্ত শ্বাস ফেলল। মেসেজটা আগের ন্যায় একবার দেখেই ঠেলে রাখলো মোবাইল ফোনটা। যদি ঘুম ছেড়ে উঠল সকাল সকালে, তখন ঘড়ির কাঁটায় সবে বাজে 6:30। জানালা দিয়ে বাইরের সুন্দর পরিবেশ পরখ করছিল। এর মাঝেই মোবাইলের রিংটং বেজে উঠল। জ্যোতি সচেতন চোখে তাকাতেই ফের মেহেরাজের নাম দেখে চাহনি শুরু করলো। টের পেল তার বুক টিপটিপ করছে। অবশেষে সে মুখ, সেই মানুষ, সেই চাহনির সম্মুখীন হতে হবে ভাবতেই শরীর জুড়ে কম্পমান অনুভূতি হচ্ছে। তবুও সে অনুভূতির আভাস নিজের ভেতরে আড়াল রেখে কল তুলল। ওপাশ থেকে মেহেরাজ ব্যস্ত কণ্ঠে বলল, তোদের বিল্ডিংটার সামনেই দাঁড়ানো আছে, নেমে পড় তাড়াতাড়ি। যদি জানালা দিয়ে তৎক্ষণাৎ নিচে তাকালো, চোখে পড়ল লম্বা চওড়া সুদর্শন মেহেরাজকে। পরনে কালো শার্ট, হাতাগুলো গোটানো, এক হাতে ফোন চেপে কানে ধরে দাঁড়ানো আছে এক পাশে। যদি কয়েক পলক তাকালো স্থিরভাবে, তারপর ছোট শব্দেই উত্তর দিল, আসছি। কতটুকু বলেই কল কাটলো। পা বাড়িয়ে একবার ভাবলো শাড়ি পরে যাওয়া উচিত কিনা। রুমমেটদের মধ্যে বাকি 3 জনকে প্রায়শই দেখেছে প্রেমিকের সাথে দেখা করতে শাড়ি পরে যায়। সেসব ভেবে তাচ্ছিল্য নিয়ে হাসলো। তাদের সম্পর্ক তো প্রেমিক প্রেমিকা জুটির মতো নয়, কিংবা স্বাভাবিক স্বামী স্ত্রীর মতোও নয় যে শাড়ি পরে যেতে হবে। যদি শাড়ি পরল না, মুখ চোখ ছুঁয়ে ধুয়ে ছাইরাঙা একটা সালোয়ার কামিজ পরেই চুলে বেনুনি করলো। তারপর মাথায় ঘুমটা টেনে 5 মিনিটের মধ্যেই হাজির হলো মেহেরাজের সামনে। বহুদিন পর, বহু মাস পর মেহেরাজ নামক যুবকের সামনে নম্রভাবে দাঁড়াতেই মেহেরাজ গম্ভীর স্বরে প্রশ্ন ছুড়ল, কাল রাতে কি বলেছিলাম আমি? কি? শাড়ি পরিসনি কেন? শাড়ি পরতে অভ্যস্ত নই আমি মেহরাজ ভাই। তো তো শাড়ি পরাটা কি উচিত হতো? হতো না বলছি? না। ওকে, নয়। মেহেরাজ হাঁটা শুরু করলো। পাশাপাশি হাঁটলো জ্যোতিও। সুন্দর সকাল, শীতল বাতাস, আর পাশাপাশি ভালোবাসার মানুষ জোড়া। জ্যোতির মনে পড়ল কিশোরী বয়সের স্বপ্ন। সে সময়ে এমন স্বপ্ন বুদ্ধ সে। এমনই এক শান্ত সকালে পাশাপাশি হাঁটার স্বপ্ন। এমনই এত শীতল বাতাসময় পরিবেশে ভালোবাসার মানুষের সাথে। দ্বিতীয়বার বিয়ে করলে তোর মতামত কি? দ্বিতীয়বার বিয়েটা কিন্তু জবরদস্তিতে হবে। এবার আর আমি বিয়ে করে শুনবো, একটা সংসার করবো। তোর কিছু বলার থাকলে বলতে পারি। টঙের দোকানে কাঠের বেঞ্চে ধোয়া ওঠা 1 কাপ চা হাতে নিয়ে বসেছিল জ্যোতি। পাশাপাশি বসে আছে মেহেরাজও। নির্লিপ্ত চাউনিতে চেয়েছিল পাশে থাকা রমণীর দিকে। ডাগর চোখ জোড়ায় শ্যামলা মুখে আজ ভিন্ন মায়া, ভিন্ন তৃপ্তি। মুখে সাজ নেই, তবুও এই মুখে তাকিয়ে হৃদয় ক্রমশ শীতল হয়ে জমে উঠল তার। বুকের ভিতরে সেই জমাট বাঁধা হিম অনুভূতিটা জানান দিল পাশে থাকা নারীটির গভীর মায়ায় ডুবে মরার যন্ত্রণা। নিজের করেও নিজের করে না পাওয়া যন্ত্রণা।
অনুভূতির তীব্র অস্থিরতা সহ্য করেও অনুভূতিদের কথা নেই সেই রমণীর সামনে জানান দিতে না পারার কষ্টটা। মুহূর্তেই ঠোঁটে ঠোঁট চেপে শ্বাস ফেলল মেহেরাজ। তারপরে কি মনে করে ধোয়া ওঠা চায়ের কাপে চুমুক দিয়ে আয়েশ করে কথাগুলো বলে ফেলল সে। অন্যদিকে জ্যোতি সবেমাত্র চায়ের কাপে চুমুক দিতেই কানে পৌঁছালো মেহেরাজের আকস্মিক বলা কথাগুলো। মুহূর্তেই থমকে গেল তার চাহনি। চোখের সামনে ভেসে উঠল সামান্তার প্রতিচ্ছবি। মেহেরাজদের বাসা ছেড়ে আসার আগে মেহেরাজের সাথে সামান্তার হাত ধরার সেই দৃশ্য। বুক ভার হয়ে উঠল তৎক্ষণাৎ। মস্তিষ্কে গিয়ে সর্বপ্রথম গেঁথে গেল যে কথাটা তার হলো, মেহেরাজ দ্বিতীয়বার বিয়ে করতে চাইছে, দ্বিতীয়বার কারোর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাইছে। কোনো নারীর পক্ষেই বোধ হয় এমন একটা অনুভূতিকে আনন্দমুখে মুহূর্ত হিসেবে মনে নেওয়া সম্ভব নয়। যদিও পারল না, মুখ ভঙ্গি বদলে গেল। তপ্ত শ্বাস ফেলে মনে মনেই ভাবল, মেহেরাজের এভাবে আকস্মিক ভোরে ভোরে এত দূর এসে হাজির হওয়ার পেছনে তাহলে কি এই কারণে লুকিয়েছিল? অবশ্য মেহেরাজ যে তার কারণে কোনোদিন দ্বিতীয়বার বিয়ে করতে পারে না এমনও তো প্রতিজ্ঞাবদ্ধ ছিল না। তবুও সে মানতে পারল না। চাপা যন্ত্রণা ভিতরটা নড়বড়ে হয়ে করে দিচ্ছিল। জ্বলন্ত আগুনের শিখায় যেন ঝলসে গেল তার হৃদয়। ঠোঁট চেপে কিছুক্ষণ নিশ্চুপ থম মেরে বসে থেকেই পর মুহূর্তেই ভাবল, যে মানুষটা তার নয়, কিংবা যে মানুষটা তার ছিলই না কোনোদিন, সে মানুষটা দ্বিতীয়বার বিয়ে করলেই তার কি? সে তো অনেক আগেই মেহেরাজকে বলে এসেছিল সামান্তাকে বিয়ে করে সংসার গুছিয়ে নিতে। তখন কেন দ্বিতীয়বার বিয়ে করলো না? আজ এতগুলো দিন, এতগুলো মাস পরই দ্বিতীয়বার বিয়ে করার কথা মাথায় আসলো। যদি শ্বাসরুদ্ধকর সেই মুহূর্তটাই নিশ্চুপের পাশ ফিরে তাকায় মেহেরাজের দিকে। এই প্রথম তার জন্য তার মধ্যে জ্বলন্ত স্ত্রী সত্তা টের পেল। বুঝতে পারল, কোনো স্ত্রী তার স্বামীকে ভাগ করতে পারে না, স্বামীকে অন্যের সাথে ভাগ করার অনুভূতিও নিতে পারে না, কোনোভাবেই কোনো কালেই পারে না। তবুও যদি বুকে পাথর চেপে অনুমতি দিল। উপরে উপরে নিজেকে একদম স্বাভাবিক দেখিয়েই বলল, আমার কিছু বলার থাকবে কেন মেহেরাজ ভাই? আপনি নির্দ্বিধায় বিয়ে করতে পারেন দ্বিতীয়বার। আমি তো আগেই বলেছিলাম কোনো অধিকার নিয়ে আপনার সামনে যাব না। হ্যাঁ, আপনি যদি আমার আর আপনার বিয়েটা নিয়ে ইনসিকিউর ফিল করেন তাহলে খুব তাড়াতাড়ি ডিভোর্সের ব্যবস্থা করতে পারেন। আমি ডিভোর্সে অমত করব না, তাহলে বোধহয় স্বাধীনভাবে দ্বিতীয় বিয়েটা করতে পারবেন আপনি। এটাই তো চাইছেন, রাইট? জ্যোতির স্পষ্টভাবে বলা কথাগুলোতে মুহূর্তেই মেজাজ বিগড়ে গেল মেহেরাজের। চোয়ালও শক্ত হয়ে উঠল। রাগে জেদে চোখ মুখ টান টান করল মুহূর্তে। তাদের বিয়েটা আর 5টা বিয়ের মতো স্বাভাবিকভাবে হয়নি। কারণবশত সুন্দরভাবে সংসারও করা হয়ে ওঠেনি তাদের। তাই মনে মনেই ভেবে রেখেছিল সংসার শুরুর আগেই আনুষ্ঠানিকভাবেই সবার উপস্থিতিতে আরও একবার বিয়ে নামক বিষয়টা সম্পন্ন করবে। দ্বিতীয়বার বিয়েটা সে অন্য কাউকে নয়, বরং জ্যোতির সাথে আনুষ্ঠানিকভাবে বিয়েটা হবে ভেবেই বলেছিল। কিন্তু মেয়েটা বুঝলই না, উল্টো ডিভোর্স নামক শব্দটা তুলে আনলো, যা আকস্মিক তার মেজাজ খারাপ করতে বাধ্য করলো। লালাব দৃষ্টিতে জ্যোতির দিকে তাকাতেই শীতল গলায় বলে উঠল সে, ডিভোর্সের কথা আসছে কেন? 3 বছর আগে না আমাকে বলেছিলি আমি সামান্তাকে বিয়ে করে নিতে পারি, কিন্তু তোর সাথে যেন বিয়েটা ভেঙে না দিই। এসব এখন কোথায় গেল? মেহেরাজের মুখে সামান্তা নামটা আবারও শুনেও জ্যোতি মনে মনে নিশ্চিত হলো বিয়েটা সামান্তার সাথেই হচ্ছে। মুখে মৃদু হাসি ফুটিয়ে এক সমুদ্র যন্ত্রণা নিজের ভিতরে চেপে রেখে স্থিরভাবে তাকালো মেহেরাজের চোখের দিকে। অমায়িক সুন্দর সেই চোখজোড়া। শুধু চোখজোড়া নয়, তার সামনে বসে থাকা আস্ত পুরুষটাই অমায়িক সুন্দর। এই অমায়িক সুদর্শন পুরুষটাই ভাগ্যক্রমে তার স্বামী হলেও বরাবরই এই পুরুষটা আর তার মাঝে ছিল বিস্তর দূরত্ব, অধিকারহীনতায় আর দায়িত্বের সমীকরণে। যদি ঠোঁট এলিয়ে পড়ল, সত্যি বলতে কি, নিজেকে কারো জীবনে এইটুকু সমস্যার কারণ হওয়া দেখাটাও না অপমানজনক মেহেরাজ ভাই। বিশেষ করে বিয়ের মতো এমন একটা সাংঘাতিক সম্পর্কে। এটা ঠিক আমি আপনাকে ভালোবেসেছি কিংবা ভালোবাসি, আপনার দায়িত্ব, আচার আচরণ, ব্যক্তিত্ব সবকিছুতেই মুগ্ধ আমি। সত্যি বলতে আমি এখনো আপনার দায়িত্ব পালন, আচার আচরণ, ব্যক্তিত্ব এইসবকে সম্মান করি। আপনার সাথে বিয়েটা অনিচ্ছায় হলেও
একটা সময় পর বোধহয় আমি তা মেনে নিয়েছিলাম নির্দ্বিধায়। এমনকি আজও আমি মানি যে আমি বিবাহিত, কিন্তু তাই বলে আপনার সুখে বাধা হব কেন আমি? আমার আর আপনার বিয়ে নামক সত্যিটা যদি আপনাকে সুন্দর সাবলীল জীবন শুরু করতে ভয় দেখায়, তাহলে সত্যটা মুছে ফেলাই বোধহয় উচিত হবে, তাই না মেহরাজ ভাই? মেহেরাজের চোখ জোড়ায় রক্তিম গাঢ় হলো। হাতের চায়ের কাপটা আওয়াজ করে টেবিলের উপরে রেখে গম্ভীর কণ্ঠে বলল, না, উচিত নয়। কথাটা শুনেই জ্যোতির মুখে ফুটে উঠল তাচ্ছিলতা। বছর 3 আগে তার দাদির আর আব্বার প্রশ্নের বিনিময়ে মেহেরাজের বলা উত্তরগুলো আবারও মনে করিয়ে দিল মস্তিষ্ক। সে উত্তরগুলোতে স্পষ্ট ছিল যে মেহেরাজ বাধ্য হয়েই বিয়েটা মেনেছিল, বাধ্য হয়েই জ্যোতির প্রতি দায়িত্ব পালনে রাজি হয়েছিল। সে সময় এত এত যত্ন, পাশে থেকে আগলে রাখা সবকিছুই যদি দায়িত্ব হয়ে থাকে, তবে আজ বোধ হয় সেই দায়িত্বটুকুই অবশিষ্ট নেই। তাই তো দ্বিতীয়বার বিয়ের কথা সুন্দর সাবলীল ভাবেই বলে নিয়েছে তার সম্মুখে। এসব ভেবে মেহেরাজের দিকে আগের মতোই স্থির তাকিয়ে বলল, উচিত না হলে তো এই ভোর ভোর আপনি অত দূর থেকে এখানে ছুটে আসতেন না মেহরাজ ভাই। আপনার যে দ্বিতীয় বিয়ের এত তাড়া, এটা জানলে বিশ্বাস করুন এত কষ্ট করে আপনার এত দূর আসারও প্রয়োজন ছিল না। আমি ডিভোর্সে একবারও অমত করতাম না। আমি সত্যিই চাই আপনি আর সামান্তাপু সুখে সংসার করুন, সুন্দরভাবে বাঁচুন, সুন্দর একটা জীবন উপভোগ করুন। সত্যিই চাই আমি এটা। মেহেরাজ ক্ষিপ্ত চাহনিতে তাকালো, ভ্রুজোড়া কুচকে দিয়ে তপ্ত মেজাজে বলে উঠল, সামান্তা আসছে কেন এখানে? সামান্তাপুকেই তো বিয়ে করবেন, তাই না? ভালোবেসেছেন যখন নিজের ইচ্ছায়, তো অবশ্যই তাকে বিয়ে করবেন। আর এই নিয়ে তো দ্বিধা নেই কোনো। যদি দ্বিধা থেকেও থাকে? ভালোবাসাও তো দ্বিধা কাজ করে না। দ্বিধা থাকলেও একটা সময় পর তা মুছে যায়। আপনাদের ক্ষেত্রেও তাই। আমি নামক দ্বিধাটা বোধহয় এতদিন আপনাদের মাঝে উপস্থিত ছিলাম, তবে আশা করি এই দ্বিধাটা বোধহয় খুব শীঘ্রই কেটে যাবে। আপনাদের নতুন জীবনের জন্য শুভকামনা রইল মেহেরাজ ভাই। মেহেরাজের মেজাজ তুলনামূলক খারাপ হলো, তবুও নিজেকে স্থির শান্ত রেখে গম্ভীর কণ্ঠে বলে উঠল, ধন্যবাদ। সৌজন্যমূলক হাসলো জ্যোতি। হাতে থাকা চায়ের কাপটা রেখে দিয়ে বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, তবে আসি, যে প্রয়োজনে এসেছিলেন তার নিশ্চয়ই শেষ। মেহেরাজ শীতল চাহনিতে তাকালো এক নজর, উঠে দাঁড়িয়ে চাওয়ালার দেওয়া মিটিয়ে বুক টান টান করে সোজা হয়ে দাঁড়ালো জ্যোতির সামনে। কপাল কুচকে গিয়ে ঠোঁট জোড়া গোল করে তপ্ত শ্বাস ফেলল। তারপরে শান্ত গলায় বলল, না, শেষ হয়নি। জ্যোতি চোখ তুলে তাকালো, চোখ জোড়া দিয়ে প্রশ্নময় দৃষ্টি নিক্ষেপ করার শুধালো, আর কি প্রয়োজন? মেহেরাজ উত্তর দিল না। তপ্ত মেজাজে মুখ থমথমে করেই হেঁটে চলে গেল সামনের দিকে। জ্যোতি এগিয়ে গেল না, ঠাই সেখানেই দাঁড়িয়ে থেকে তাকিয়ে রইল মেহেরাজের যাওয়ার পানে। দেখতে পেল মেহেরাজ কিছুটা দূরে গিয়ে থেমে দাঁড়িয়েছে। ঘাড় বাঁকিয়ে তার দিকে তাকিয়ে কপাল কুচকালো বিরক্তিতে, ভ্রু উঁচিয়ে ছুড়ে দিল প্রশ্নমূলক দৃষ্টি। যদি সেই দৃষ্টির প্রশ্ন বুঝতে পেরেই পা বাড়ালো, এগিয়ে গেল অল্প দূরে দাঁড়ানো পুরুষটির দিকে। সামান্তার পরনে লাল রাঙা শাড়ি, চুলগুলো খুলে রাখা, কপালে ছোট্ট লাল টিপ। দুধে আলতা গায়ের রঙের এরূপ সাজে যে কোনো পুরুষই প্রেমে পড়তে বাধ্য। অদূরে দাঁড়িয়ে থাকা যুবকটিও সেই বাধ্যবাধকতার নাম লিখতে ভুলল না। অপলক তাকিয়ে থেকেই মুচকে হাসল, পা বাড়িয়ে এগিয়ে গেল সামনে থাকা সুন্দরী রমণীটির দিকে। সামান্তা হাসল। এই ছেলেটার সাথে পরিচয় আরো বছর 6 আগে থেকেই। সে কলেজ জীবনে প্রথম পরিচয়। প্রথমে তাদের সম্পর্কটা বন্ধুত্বের সম্পর্ক থেকে শুরু হলেও এখনকার সম্পর্কটা কেবলই বন্ধুত্বে থেমে নেই, তার রূপ নিয়েছে প্রণয়। দ্বিতীয়বার দ্বিতীয় পুরুষের প্রণয়ে মেতে ওঠা যাকে বলে, দ্বিতীয়বার দ্বিতীয় পুরুষের হাতে হাত রাখা, একসাথে পথ চলার স্বপ্ন দেখা যাকে বোঝায়। সামান্তা মুখে চঞ্চলতা ফুটিয়ে হাসল, দুপা এগিয়ে ছেলেটার সামনে দাঁড়িয়ে বলল, গোলাপ এনেছিস আরাম? আরাম মুচকি হাসলো এবারও। চোখের সামনে অসমান্ত রূপবতী মেয়েটার দু চোখে পুখর করে নিয়ে সেই হাসির উজ্জ্বলতা দ্বিগুণ হলো। প্যান্টের পকেটে গুজে রাখা গোলাপটা বের করে এনে সামনে ধরল, বলল, আরাপ কখনো আপনার আদেশ ভুলে নাকি? সামান্তা চমৎকার হাসলো, হাত বাড়িয়ে গোলাপটা নিয়ে আরাবের হাতের ভাঁজে নিজের নরম হাতটা ডুবিয়ে দিল। চঞ্চল গলায় বলল, বাহ, একেবারে পারফেক্ট প্রেমিক। আরাব এবারেও
ঠোঁট চওড়া করে হাসলো। নিজের ডান হাত দিয়ে সামান্তার নাকটা আলতো ছুঁয়ে দিয়ে বলল, এমন একটা সুন্দরী রূপবতী প্রেমিকা থাকলে পারফেক্ট প্রেমিক না হয়ে উপায় কি শুনি? সুন্দরী না হলে পারফেক্ট প্রেমিকের রোল প্লে করতে না? আরাম এবারও হাস্যোজ্জ্বল চাহনিতে জিজ্ঞেস করলো, কি মনে হয় তোর? জানি না, শুধু জানি বছর 2 আগে আমি দ্বিতীয়বার প্রেমে পড়েছি কারোর। দ্বিতীয়বার কাউকে সারা জীবনের জন্য চাইছি আমার করে। এইবার আর নিজের ভুল হারাতে পারবো না। আরাম হেসে উঠল। সামান্তার হাতটা আরেকটু শক্ত করে চেপে ধরেই অপলক তাকিয়ে থাকলো মেয়েটির দিকে। এই মেয়েটা যে তাকে হারাতে চায় না তা তার চোখের চাহনিতেই স্পষ্ট। মেয়েটাকে সে কলেজ জীবন থেকেই ভালোবেসে আসলেও কখনোই ভাবেনি মেয়েটা একটা সময় তারই হবে, কখনো তার দিকে প্রণয়ী হতে হাত বাড়াবে, কখনো তার প্রেমে পড়বে, এমনটা ভাবনার বাইরেই ছিল। ভাবনার বাইরে থাকার পেছনে অবশ্য কারণও ছিল। কারণটা হলো সামান্তার থেকে প্রত্যাখ্যান। প্রথমবার নিজের ভালোবাসার অনুভূতি সামান্তাকে জানানো মাত্রই সামান্তা মেহেরাজের সাথে নিজের প্রেমের কথা নির্দ্বিধায় বলে দেয়, ফিরিয়ে দিয়েছিল আরাবকে। তারপর থেকে অবশ্য সামান্তার পাশে শুধুমাত্র বন্ধু হিসেবেই ছিল সে। এমনকি মেহেরাজের সাথে বিচ্ছেদের পরেও সর্বক্ষণ বন্ধু হয়েই আগলে নিয়েছে এই মেয়েটাকে। অবশেষে সামান্তার পাগলামো, অস্থিরতা, যন্ত্রণা সবকিছুকেই লাঘব করতে সক্ষম হয়েছিল। বিনিময়ে পেয়েছিল মেয়েটার আস্থা, ভালোবাসা আর সচ্ছল প্রেম। বিল্ডিং এর দোতলায় 3 রুমের বিশিষ্ট ফাঁকা বাসাটা জ্যোতি ঘুরে ঘুরে দেখল। বসার ঘর, রান্নাঘর সহ বাসাটা ভালোই বোধ হলো। টুলের দেখতে দেখতে নিয়ে 4টা বাসা দেখেছে 2 জনে। তার মধ্যে এই বাসাটাই উত্তম বলে মনে হলো। তাই মেহেরাজের দিকে তাকিয়ে বলল, এই বাসাটা ঠিক আছে মেহরাজ ভাই, আপনার বন্ধুকে ডিটেলস বলে জিজ্ঞেস করে নিতে পারেন পছন্দ হবে কিনা। মেহেরাজ ঠোঁট গোল করে শ্বাস ছাড়লো। এখনো রাগ রাগ ভাব বর্তমান করে তার মুখে। পকেটে হাত গুজে সোজা হয়ে দাঁড়িয়ে বলল, জিজ্ঞেস করতে হবে না, এই বাসাটা ঠিকই আছে। আপনার বন্ধুর যদি অপছন্দ হয়? হবে না। তাহলে ঠিক আছে। মেহেরাজ বিনিময়ে কিছু বলল না, চুপচাপ হেঁটে গিয়ে দরজার দাঁড়ে দাঁড়ানো বাড়িওয়ালার সাথে কথা বলল। তারপরে পা বাড়িয়ে বেরিয়ে গেল। সঙ্গে সঙ্গে বেরিয়ে এলো জ্যোতিও। এরপরে অবশ্য মেহেরাজ আর জ্যোতির মাঝে তেমন একটা কথা হলো না। চুপচাপ পাশাপাশি চললো কেবল দুজনে। মেহেরাজের মুখ চোখ কঠিন, চাহনি থমথমে, তাই আর আগ বাড়িয়ে জ্যোতিও কথা বাড়ালো না। মনে মনে মেহেরাজের আকস্মিক রাগের কারণ খুঁজলেও ব্যর্থ হলো। এভাবেই নিশ্চুপতায় কাটলো পুরোটা সময়। তারপর একটা সময় পর রিকশায় উঠলো দুজনে। পাশাপাশি বসেও একে অপরের মাঝে একটা শব্দও বিনিময় হলো না। অবশেষে তার বাসার সামনেই রিকশা থামিয়ে মেহেরাজ তাকালো তার দিকে, শান্ত গলায় বলল, নেমে যা। যদি অবাক হলো, গলাটা শান্ত হলেও সে শব্দ দুটো যেন সহস্র রোষের প্রকাশ ঘটালো। চোখের সামনে তুলে ধরলো যেন শীতল রাগ। নরম গলায় সে বলল, জ্যোতি এবার আর বসে থাকলো না, দ্রুত রিকশা ছেড়ে নেমে পড়লো। একপাশে দাঁড়িয়ে অপমানে জর্জরিত হওয়া মুখখানা নিয়ে মেহেরাজের দিকে তাকাতেই দেখলো মেহেরাজও নেমে পড়েছে। তারপর পকেট থেকে কি যেন বের করে হঠাৎই ঝুঁকে বসলো। হাত জোড়া জ্যোতির পায়ের দিকে এগিয়ে নিতেই জ্যোতি সরে গেল। অবাক হয়ে বলল, কি করছেন মেহরাজ ভাই? তোর পায়ে ধরে বসে থাকবো না নিশ্চয়ই? মেহেরাজের তেরা কথা শুনে আবারও অপমানে জর্জরিত হয়ে থমথমে মুখে দাঁড়ালো জ্যোতি। মেহেরাজ কয়েক সেকেন্ড সময় নিয়ে আলতো হাতে তার পায়ে পরিয়ে দিল নূপুর। তারপর উঠে দাঁড়িয়ে একবারও আর জ্যোতির দিকে তাকালো না। রিকশায় উঠে বসে রিকশাওয়ালার উদ্দেশ্যে বলে উঠল দ্রুত, চলেন মামা। মুহূর্তেই রিকশাটা এগিয়ে গেল। চোখের সামনে থেকে কয়েক সেকেন্ডে বিলীন হয়ে গেল সেই রিকশা। তবুও জ্যোতি সেদিকে পানে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকলো। মনে মনে আওড়ালো, একবারও ফিরে চাইলো না, একবারও না। তাহলে এই নূপুর জোড়া পরিয়ে কি বোঝাতে চাইলো? এটাও দায়িত্ব, শুধুই দায়িত্ব। পর মুহূর্তেই আবার মস্তিষ্ক জানানো দিল, দায়িত্ব না হয়ে অন্য কিছু হলে তো সে এতগুলো দিন একবার হলেও ভালোবাসার কথাটা বলতো, এতগুলো দিনই একবার হলেও কাছে টানতো। শুধু দায়িত্ব না হলে তো সে দ্বিতীয়বার বিয়ে করতে চাইতো না, কখনোই চাইতো না।
যদি কথায় কথায় মেহুর কাছে শুনেছে মেহেরাজরা যে চট্টগ্রামে বাসা নিয়েছে, সপ্তাহখানেক হলো চট্টগ্রামে শিফট করেছে। যদি সে খবরটা 3 দিন আগে শুনতে পেরেও এখনো মেহুর সাথে দেখা করা হয়ে ওঠেনি একবারও। মেহুই ব্যস্ত বাসা গোছানোতে, তাই আর দেখা করা হয়নি। যদিও আর জোর করেনি, কিন্তু মনে মনে ঠিক করে নিয়েছিল মেহুর জন্মদিনে অবশ্যই দেখা করবে। অবশেষে জন্মদিনের তারিখ এগিয়ে এলো। আজ দিন শেষ হয়ে রাত 12টা বাজলেই মেহুর জন্মদিন। তার কারণেই মেহুর জন্মদিনের উপহার দেওয়ার জন্য কিছু কিনতে বের হয়েছিল জ্যোতি, কিন্তু পথে বাঁধলো বিপত্তি। রিক্সাটা সামনের গাড়িটার সাথে ধাক্কা খেয়েই সাংঘাতিকভাবে উল্টে পড়তে নিতেই জ্যোতি খসখসে রাস্তায় জমিনে মুখ থুবড়ে পড়ল। মুহূর্তেই কপালের ডান পাশে কেটে জ্বালা ধরল। ঠোঁটের এক কোণে রাস্তার খসখসে জমিনে কেটে রক্ত জমাট বাঁধল। গালের ডান পাশটায়ও ছিলে গেল। ডান পাটা কেটে গিয়ে বিচ্ছিরি রকমের অবস্থা হলো। টের পেল ব্যথায় ছটপট করছে তার পা, এমনকি পা দাঁড়াতেও যন্ত্রণায় মুখ দিয়ে নীল হয়ে এসেছে ক্ষণে ক্ষণে। যন্ত্রণা তীব্র, ব্যথায় জ্যোতির চোখ টলমল করল। শুধু শুরু থেকে যে কাটার যন্ত্রণা নয় তা তো ঢের বুঝতে পারল সে। মুহূর্তেই লোকজন জড়ো হলো। তাদের সহায়তাতেই হাসপাতালে নিয়ে যাওয়া হলো তাকে। সেখানেই এক্সরে করার পরে জানতে পারলো ডান পায়ের পাতার হাড় ভাঙার ফলস্বরূপই এই অসহনীয় ব্যথা, অসহ্যকর যন্ত্রণা। পায়ের পাতা ফুলে বিচ্ছিরি হয়ে উঠেছে ক্রমশ। তৎক্ষণাৎ অবশ্য তার রুমমেট এসে পৌঁছেছে। মেয়েটার নাম ঋতু। দেখতে অসম্ভব সুন্দরী হলেও মনটা খুব নরম, বলা যায় সরল মনের মানুষ। জ্যোতিকে এমন অবস্থায় দেখেই যেন কেঁদে ফেলবে সে। জ্যোতি তাকে ফোন করে যতটুকু জানিয়েছে তাতে তার মনে হয়েছিল খুবই সামান্য একটা অ্যাক্সিডেন্ট, খুবই সামান্য আঘাত পেয়েছে। কিন্তু এখানে এসে যে ধারণা বদলে গেল। ডান পায়ের সাংঘাতিকভাবে জখম হওয়া, ফুলে যাওয়া, হাড় ভাঙা, মুখের একপাশে ঘষে যাওয়া অংশ, আর ফোলা ঠোঁটের কোণে জমাট রক্ত, আর কপালের একপাশে কাটা দাগ, সব মিলিয়ে বিস্তর দশা। ঋতু ফুপিয়ে কেঁদে দিল এবার। দ্রুত এগিয়ে গিয়ে আবেগ আপ্লুত হয়ে জড়িয়ে ধরল জ্যোতিকে, বলে উঠল, কি করলি এসব জ্যোতি? কতটা কেটেছে? কতটা আঘাত পেয়েছিস? কি করে হলো এসব? এতক্ষণ হয়ে গেল অথচ কোনো চিকিৎসা করিসনি কেন? জ্যোতি অল্প হাসল। এই মেয়েটা খুবই নরম মনের মেয়ে, তার এভাবে কেঁদে ফেলাটা অস্বাভাবিক নয়। তবুও বলল, কাঁদছিস কেন? খুবই সামান্য তো, এক্সরে করে রিপোর্ট নিতে টাইম লেগেছে তাই। তুই বললেই হলো? আমি চোখের সামনে দেখতে পাচ্ছি কি সাংঘাতিক অবস্থা, আর তুই বলছিস সামান্য? ওকে কিছু টাকা আনতে বলেছিলাম, আসলে সাথে করে অত টাকা নিয়ে বের হইনি তো, আর এমনটা হবে তাও তো জানা ছিল না রে। চুপ কর তো, এখন টাকা নিয়ে ভাববার সময়? যদি বিনিময়ে কিছু না বলে চুপ করে থাকলো। তারপরে অনেকক্ষণ পর ডক্টর দেখিয়ে পর্যাপ্ত চিকিৎসা করিয়ে ওষুধপত্র নিয়ে রীতির সাহায্য নিয়ে বাসায় পৌঁছালো। কিন্তু বাসার সামনে এসে গাড়ি থেকে নেমে বাকি পথটা যাওয়া নিয়েই দুশ্চিন্তায় পড়ল। পায়ের যন্ত্রণা ক্রমশ বাড়ছে। কাটা ছেঁড়ার যন্ত্রণাতে তেমন একটা পাত্তা না দিলেও হাড় ভাঙার ব্যথায় যেন কুকড়িয়ে উঠছে সে। পা নাড়ানো নিষেধ। এদিকে সিঁড়ি বিয়ে দোতলায় নিজের বাসায় পৌঁছানোটাও জরুরি। অবশেষে নিজের মনকে মানিয়ে নিয়েই ঋতুর সাহায্য নিয়ে ভাঙা পা উঁচু করে রেখে দাঁতে দাঁত চেপে এগিয়ে গেল। এক একটা পদক্ষেপ যন্ত্রণায় চোখ বেয়ে গড়িয়ে পড়ল জল। ব্যথায় নীল হয়ে উঠল মুখ। এবার আর চোখে জল আড়াল করে গেল না, আড়াল করা হলো না। ব্যথায় নীল হয়ে ওঠা মুখটা আড়াল করা গেল না। প্রতি পদক্ষেপে অস্ফুট স্বরে আর্তনাদ করে ওঠা, ব্যথায় কুকড়িয়ে মরা। মেহেরাজদের নতুন বাসায় দুপুরের দিকে এসে উপস্থিত হলো নাবিলা, নাফিসা। মূলত মেহুকে সরাসরি জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্যই প্ল্যান করে এত দূর ছুটে আসা। সাবত্তা না আসলেও নাবিলার মধ্য নিয়েই পাঠালো উপহার সমূহ একটা ছোট্ট বক্স। মেহু খুশি হলো। একে একে সবাই জন্মদিনের উইশ জানাতে আনন্দে মুখ উজ্জ্বল হয়ে উঠল। বসার ঘরে সোফায় বসেই সবাই আড্ডা দিচ্ছিল তখন। এমন সময় হঠাৎ করে মনে পড়ল জ্যোতির কথা। মেয়েটা নিয়ম করে রাতের বেলা তাকে শুভেচ্ছা জানিয়েছে ঠিক, কিন্তু
এত কাছে একই শহরে থেকেও একবারও দেখা করতে আসলো না, অথচ বাকি সবাই অন্য শহর থেকে এই শহরে এত দূরে পথ পাড়ি দিয়ে ছুটে এসেছে। নেহু ছোট শ্বাস টেনে মোবাইল হাতে নিয়ে কল দিল জ্যোতিকে। ওপাশ থেকে জ্যোতি প্রথমবার কল না তুললেও কিছুক্ষণ পর নিজেই কল করলো। নেহু কল তুলেই বলল, কোথায় তুই? রুমেই আপু। কেন?